ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনাদের সঙ্গে আছে আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো যে ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে সারা দেশেই হচ্ছে চাঁদাবাজির শিকার হচ্ছে এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তারা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা নিজেরা এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তাহীনতায় এবং মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়ার ক্ষেত্রেও একটা ফিল করছে। এবং সামনে আপনারা জানেন যে পবিত্র ঈদুল আজহা আসছে এবং কুরবানির পশু সারা দেশ থেকে শহরগুলোতে আসবে, ঢাকা সহ অন্যান্য শহরে, সেখানে ব্যাপক চাঁদাবাজি হয়। সরকার ইতিমধ্যেই সেই চাঁদাবাজি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা নিয়ে তারা প্ল্যান করছে, কিন্তু আসলে কতটা এক্ষেত্রে সরকার সফল হতে পারবে, কারণ আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ খুবই কম। তো ব্যবসায়ীরা গতকালকে বিভিন্ন প্রোগ্রামে তারা এই আশঙ্কার কথা বলছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাদের একটা মিটিংয়ে, কুরবানির প্রস্তুতি নিয়ে একটা মিটিংয়ে এই চাঁদাবাজির আশঙ্কাটা উঠে আসছে। এ বিষয়ে বিস্তারিত নিউজ করেছেন টিভিএসের স্পেশাল করেসপন্ডেন্ট শেখ আবদুল্লাহ। আমরা তার কাছ থেকে জানবো। আবদুল্লাহ, আপনি যে নিউজটা করেছেন যে আসলে ব্যবসায়ীরা তাদের ব্যবসার এই ক্ষেত্রে যেসব প্রবলেমগুলির কথা বলছে তার মধ্যে চাঁদাবাজিটা তারা অনেক বেশি হাইলাইটেড করেছে। এতদিন আমরা দেখতাম যে ব্যবসায়ীরা গ্যাস বিদ্যুতের সংকটের কথা বলে, অবকাঠামো সংকটের কথা বলে, কিন্তু এখন হচ্ছে চাঁদাবাজির আলোচনাটা অনেক বেশি গুরুত্ব দিয়ে তারা বলছে। এটার কারণটা কি আসলে? ধন্যবাদ আপনাকে। দেখুন, চাঁদাবাজি বাংলাদেশে একটা ওপেন সিক্রেট ব্যাপার, এটা আগেও ছিল, একেবারেই নতুন শুরু হয়েছে সেরকম না। কিন্তু এখন ব্যবসায়ীরা যে অভিযোগ করছেন সেটি হচ্ছে এরকম যে তারা এটা তাদের মানে সহ্যের পর্যায়ে আর নেই, তাদের এটা তারা এমন মাত্রায় গেছে চাঁদাবাজির মানে এইটা, যে তারা মনে করছে যে এটা এখন ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রধান বাধা আর কি। গতকালকে ঢাকা চেম্বার একটা প্রোগ্রাম আয়োজন করেছে, সেখানে হচ্ছে পুরান ঢাকায় ব্যবসা করেন এরকম বেশ কিছু ব্যবসায়ী সমিতির নেতারা ছিলেন। তারা খুব পরিষ্কার করে বলছে, চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি ছিলেন, উনি পরিষ্কার করে বললেন যে ওনাদের চিনির ট্রাক হাইজ্যাক হয়ে যাচ্ছে এবং উনি বললেন যে গত কয়েক মাসে এইটা বেশ কয়েকটা ট্রাক হাইজ্যাক হয়ে গেছে। ওখানে ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির উনি কি সভাপতি, গোলাম মাওলা ওনার নাম, উনি ছিলেন। উনি পরিষ্কার করে বললেন যে আগে হচ্ছে একটা ট্রাক উনি ওনার নিজের মতো করে ভাড়া করতে পারতেন এবং উনি যেখান থেকে বিশেষ করে স্থলবন্দর থেকে যখন পণ্য আনার দরকার উনি ওনার ভাড়া করা ট্রাক দিয়ে নিয়ে আসতে পারতেন। এখন উনি সেটা আর পাচ্ছে না। গত কয়েক মাস ধরে এক ধরনের এজেন্ট তৈরি হয়ে গেছে, তাদের কাছ থেকে ট্রাক ভাড়া নিতে হচ্ছে এবং ওই এজেন্টগুলো ট্রাকের যে ভাড়া তার থেকে 8 থেকে 10,000 টাকা তারা নিয়ে নিচ্ছে। এরা ট্রাক ভাড়া করে দেওয়ার নামে, মানে আগে যেখানে 20,000 টাকা ট্রাক ভাড়া করা যেত এখন 30,000 টাকা লাগবে। হ্যাঁ, কিন্তু ট্রাক যার সে কিন্তু 30,000 টাকা পাচ্ছে না, 10,000 টাকা বা 8,000 টাকা চলে যাচ্ছে যারা ভাড়া করে দিচ্ছে তাদের। উনি বলতে যাচ্ছে যে এই যে ট্রাক ভাড়ার নামে এটা একটা চাঁদাবাজি। অবশ্যই চাঁদাবাজি। ডাল ব্যবসায়ী সমিতির ওখানে সহসভাপতি ছিলেন, উনি বললেন যে উনি খুব পরিষ্কার করে বলছে ছোট ছোট ছেলেরা, ছাত্ররা, তরুণ ছেলেরা, তারা এসে চাঁদা দাবি করছে আমাদের কাছে, বলতেছে যে আমাদেরকে কিছু খরচ দিতে হবে। ওখানে ধামরাই উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ছিলেন, উনি বলল যে তাদের ওখান থেকে এক ট্রাক ইট তাদের ভাটা থেকে বের হতে গেলে এখন বিশেষ কোনো গোষ্ঠী চলে আসছে যাদেরকে টাকা না দিয়ে ট্রাক বের হতে পারছে, এবং সে বলছে যে এটা মানে একটা অসহ্য পর্যায়ে চলে গেছে। অসহ্য শব্দটা কোট আনকোট করছে আমি তাকে, উনি এটা ব্যবহার করছেন। তার মানে হচ্ছে যে এখন চাঁদাবাজির পরিমাণটাও বাড়ছে এবং চাঁদার পরিমাণটাও বাড়ছে। ওনারা বলছে ওনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গোলাম মাওলা উনি বললেন যে আমরা ব্যাংক আওয়ারের পরে আমাদের যে লেনদেন হয় আমরা সেই টাকাটা ব্যাংকে জমা দিতে পারি না, আমরা এর আগেও পারতাম না, কিন্তু আমরা সেই টাকা নিজেদের দোকানে রেখে যাওয়া অথবা সাথে করে বাসায় ফেরা নিয়ে আমাদের খুব একটা অসুবিধা হতো না। কিন্তু রাজধানীতে বেশ কিছু ঘটনা ঘটেছে যে দোকানদাররা যখন বাসায় ফিরছে তার মূল্যবান মালামাল নিয়ে তাদের উপরে হামলা হওয়ার প্রেক্ষিতে জুয়েলারি ব্যবসায়ীর স্বর্ণালংকার নিয়ে গেছে। হ্যাঁ, এরকম আরও বেশ কিছু ঘটনা উনি ওখানে বললেন যে এরকম ঘটনার প্রেক্ষিতে এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগি এবং আমরা মানে সন্ধ্যার পরে আমাদের টাকা পয়সা নিয়ে বাসায় ফিরবো বা আমরা টাকা পয়সা দোকানে রেখে যাব সেই নিরাপত্তা পাচ্ছি না, আমাদেরকে পুলিশ যাতে এই বিষয়ে হেল্প করে সেই রকম একটা ব্যবস্থা করতে উনি ঢাকা চেম্বারের সভাপতির কাছে অনুরোধ করলেন।
এগুলো হচ্ছে মানে ওনারা সুনির্দিষ্ট করে চাঁদাবাজির কথা বললেন। কেউ কেউ ইঙ্গিতমূলকভাবে বললেন যে এই যে চাঁদাবাজির কথাগুলো ব্যবসায়ী নেতারা বলেছেন, এর বাইরে গিয়েও একটা নতুন ধরনের চাঁদাবাজি ব্যবস্থা তৈরি হয়েছে। তারা বলছে যে তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা, অনেক লোকজনকে নিয়ে তাদের একটা প্রোগ্রাম করা, এইসব জায়গায় যেন ব্যবসায়ীরা সহযোগিতা করে। এই সহযোগিতার নামে তাদের কাছে নতুনভাবে এক ধরনের লোকজন গিয়ে তাদের কাছে চাঁদা চাচ্ছে। তো তারা বলছে যে এইগুলো আছে, এইগুলোর পাশাপাশি তারা নতুন আরও কিছু ধরনের সমস্যার মধ্যে পড়ছে। তারা বলছে যে শহরে রাজনৈতিক কর্মকাণ্ডের প্রেক্ষিতে বা বিভিন্ন গোষ্ঠীর দাবি দেওয়া তারা আদায় করতে গিয়ে এমনভাবে শহরকে তারা ব্লক করে ফেলছে যে তাদের পণ্য নিয়ে যেসব মালামাল মানে গাড়ি আসা যাওয়া করে তারা সময় মতো তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না, তাদের সেটা একটা অসুবিধা হচ্ছে। তারা বলছে যে তাদের কিছু নতুন ধরনের ব্যবসায়ী এখন বা নতুন ধরনের সার্ভিস প্রোভাইডার তাদের কাছে এসে তাদের নতুন সার্ভিস নিতে বলছে যে আমাদের এই সার্ভিসগুলো আপনারা নেন। সে বলছে যে আমরা আগে থেকে এই সার্ভিসগুলো কারোর না কারোর কাছ থেকে নিচ্ছি। যেমন ধরেন ইন্টারনেট সেবা, সে কারোর কাছ থেকে ইতিমধ্যে হয়তো তার দোকানে একটা ইন্টারনেট লাইন 2 বছর আগে থেকেই এক জায়গা থেকে সেই নিচ্ছে। এখন নতুন একজন এসে বলছে যে আপনি আমার থেকে ইন্টারনেট সেবা নেন, এবং তার বলার স্টাইলটা এরকম যে নিতে হবে এরকম, বা ডিশ লাইন, হ্যাঁ, বা সে হয়তো অন্য আরেকটা জিনিস সে দেয়। মনোহরি ব্যবসায়ী সমিতি নামে একটা সমিতি আছে হচ্ছে চকবাজার, সেখানকার ব্যবসায়ী নেতা যিনি, উনি বললেন যে হঠাৎ করে সে দেখছে যে একটা গোষ্ঠী তাদের ওখানে তৈরি হয়েছে যারা রাস্তার উপরে হচ্ছে গাড়ি রাখার ব্যবস্থা নিজেরা করে দিছে, যে আপনারা এখানে গাড়ি রাখতে পারবেন, কিন্তু এই গাড়ি রাখার কারণে তাদের অন্যান্য গাড়ি যাতায়াত করতে পারছে না। এখন আমি আপনার কাছে জানতে চাবো যে দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তো চাঁদাবাজির জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দায়ী করা হতো। তো এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকারের সময় হচ্ছে যে আপনার প্রশাসন নিরপেক্ষ। আওয়ামী লীগের সময় স্বাভাবিকভাবেই হচ্ছে প্রশাসনও এক ধরনের দলীয়করণ হয়েছিল, সেরকম অভিযোগ আছে। তো হয়তো আওয়ামী লীগের চাঁদাবাজদেরকে পুলিশ ধরতো না বা অ্যাকশন নিত না, কিন্তু এখন হচ্ছে আমাদের পুলিশ কেন এটা মানে প্রতিরোধ করার জন্য কোনো রোল প্লে করছে না? আমরা দেখলাম যে সম্প্রতি একটা রাজনৈতিক দলের এক চাঁদাবাজকে পুলিশ অ্যারেস্ট করেছিল, পরে আরেক নেতা রাতে যে তাকে ছাড়িয়ে নিয়ে এসেছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে দেখুন, হলো আপনার ব্যবসায়ীরা কিছু বলছে কিনা? ব্যবসায়ীরা একটা ব্যাপার খুব মানে প্রত্যেকটা ব্যবসায়ী গতকালকের বৈঠকে বলেছেন, সেটা হচ্ছে যে আপনি যে আওয়ামী লীগ বললেন, তারা বলছে যে 5 আগস্টের সরকার পরিবর্তনের পরে তাদের একটা বিরাট প্রত্যাশা তৈরি হয়েছিল যে দেশে একটা পরিবর্তন হবে। এই যে আওয়ামী লীগের সময় চাঁদাবাজি হতো, আওয়ামী লীগের সময় পুলিশ পক্ষপাতিত্ব করত, এই যে চাঁদাবাজি অথবা পক্ষপাতিত্ব এইগুলো থাকবে না, তারা একটা সাম্য ন্যায্য পরিবেশ তারা পাবে। তারা বলছে আসলে আমাদের এই প্রত্যাশা এখন দুরাশা, মানে তারা ভীষণভাবে হতাশ। বলছে যে না, আমরা যা প্রত্যাশা করেছিলাম তা তো হয়নি, বরং পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি খারাপ হয়েছে। আমি মানে আপনাকে ঢাকা চেম্বারের সভাপতিকে কোট করে বলছি, উনি খুব পরিষ্কার করে বলছেন যে চাঁদাবাজি এখন বিস্ফোরা, এরকমভাবে উনি বলেছেন। তো উনি বলেছেন যে সাইবার অ্যাটাকের ঝুঁকি এখন বেড়ে গেছে। উনি বলছেন যে অন্যান্য নিরাপত্তাহীনতা বেড়ে গেছে। উনি একসাথে অনেকগুলো একটা লিখিত বক্তব্যের মধ্যে উনি ওনাদের ব্যবসার সমস্যাগুলো তুলে ধরতে গিয়ে এই কথাগুলো বলেছেন। যে কারণে আপনি যে বলছেন যে মানে কিভাবে এটা মূল্যায়ন করা যাবে যে পুলিশ কেন নিরপেক্ষতার সাথে কাজ করছে না, বা এখন কারা চাঁদা চাচ্ছে, বা মানে আওয়ামী লীগের তুলনায় বর্তমান রাজনৈতিক দল যারা মাঠে কাজ করছে, এক ধরনের ফৌজদারি অপরাধ। তো পুলিশ বা সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা প্রতিরোধের জন্য কেন কাজ করছে না? দেখুন, পুলিশ নিয়ে আমি কিছু খোঁজখবর নিয়েছি সাম্প্রতিক সময়। পুলিশ 5 আগস্টের পরে গিয়ে যেরকমভাবে মানে মনোবল ভেঙে পড়েছিল বা হারিয়ে ফেলেছিল, সেই তুলনায় পুলিশ এখন আগে তো একটু সক্রিয় হতে গিয়ে পুলিশের যেটা ঘটনাটা ঘটেছে, আগে আওয়ামী লীগের সময় যেটা আপনি বলছিলেন যে এক ধরনের অফিসার ছিল, তারা আওয়ামী লীগের অফিসার, তাদের ব্যাকগ্রাউন্ড ছিল হয়তো এরকম যে সে ছাত্র জীবনে ছাত্রলীগ করেছে, কারোর ব্যাকগ্রাউন্ড ছিল যে তার ভাই হয়তো আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা অথবা অন্য পর্যায়ের নেতা, বা আওয়ামী লীগের কেউ তাদের আত্মীয়।
এখন নতুন এক ধরনের অফিসার তৈরি হয়েছে যাদের ছাত্র জীবনে অন্য কোনো দলের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল, সেটা তারা প্রমাণ করছে। তাদের ভাইয়েরা, তাদের আত্মীয় স্বজন অন্য কোনো শক্তিশালী রাজনৈতিক দলের নেতা, এটা তারা প্রমাণ করে এই বাহিনীতে কিন্তু তারা আবার ক্ষমতাশালী হয়েছে এবং এই বাহিনী এখন কিন্তু আগের জায়গায় ফিরে গেছে। কোনো কোনো ক্ষেত্রে এই বাহিনীর আচরণ আগের তুলনায় খারাপ। আপনার কাছে আমি লাস্টে জানতে চাবো যে খুবই সংক্ষিপ্তভাবে যে এ থেকে তাহলে আমাদের পরিত্রাণ কি? পরিত্রাণ আসলে সুযোগ ছিল এই অন্তর্বর্তী সরকারের কাছে, এই সুযোগ ছিল। এই অন্তর্বর্তী সরকার আসলে সেই সুযোগটা কেন নেয় নাই, বা অন্তর্বর্তী সরকারের আসলে পরিত্রাণের উদ্দেশ্য আদৌ আছে কিনা সেটা আমার কাছে পরিষ্কার না। এই সরকারের আসলে কারো কাছে দায়বদ্ধতা ছিল না যে হচ্ছে আমি কারো ভোট নিয়ে এসেছি, তা না। এই সরকার একটা বিপ্লবের পরবর্তীতে অথবা একটা আন্দোলনের পরবর্তীতে দায়িত্ব নিয়েছিল। এই সরকার মানে এই ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে কঠোর হতে পারত, কিন্তু সরকার এই সব জায়গায় আসলে কঠোর হতে পারছে না। আমার মনে হয় এখানে কিছু রাজনৈতিক বিষয় রয়েছে, যেখানে সরকার রাজনৈতিক এখন যারা যে সমস্ত দলগুলো মাঠে রয়েছে সেই সমস্ত দলগুলোর সাথে সরকারের কাকে সুবিধা দিবে বা কার সাথে সমন্বয় কিভাবে হবে, এইখানে কোনো ঘাটতি আছে। সরকার পুলিশকে ঠিকভাবে সক্রিয় করতে যেরকম পাচ্ছে না, প্রশাসনেও কিন্তু সরকারের নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এবং সর্বশেষ উদাহরণ হচ্ছে আপনার এই জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগ করে আপনার কাস্টমস এবং ট্যাক্স ক্যাডারকে প্রশাসন ক্যাডারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া। এটা কেউ বলছে যে ট্যাক্স এবং কাস্টমস ক্যাডার মানে স্বেচ্ছায় দাঁড়িয়ে গেছে, কিন্তু সরকার তো কাজটি করেছে। সরকারের এটা করার আগে সবার সাথে যেভাবে আলাপ আলোচনা হওয়া দরকার ছিল, আমার কাছে মনে হয়েছে সেখানে ঘাটতি আছে। এই ঘাটতি না রেখে সরকার করলে সরকার হয়তো এই কাজগুলো করতে পারত। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেখ আবদুল্লাহর কাছ থেকে ব্যবসায়ীদের যে আশঙ্কা এবং বর্তমান চাঁদাবাজির পরিস্থিতি সম্পর্কে জানলাম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এই ইনসাইট যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।